আসিফ ইজ নো মোর। আসিফের দুই গালে জুতো মারো তালে তালে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র একটা বছরের ব্যবধানে ডক্টর ইউনূস বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জননন্দিত একজন ব্যক্তি থেকে মুস্তাকের পর, খন্দকার মুস্তাকের পর বাংলার ইতিহাসে সব থেকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, লেগুনার উপদেষ্টা, লেগুনার ড্রাইভার, একটা সময় সেই জঙ্গি অভ্যুত্থানের, যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, যেটাকে বিপ্লব বলা হয়, সেই বিপ্লবের মহানায়ক ছিল। 10-12 দিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে ডক্টর ইউনূসকে আর খুঁজে পাওয়া যাবে না। ডক্টর ইউনূসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে, এমন প্রশ্ন উঠেছে। কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমরা আজকে সরাসরি ভিডিওতে চলে যাব। এই জন্য আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি, একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে শুনে আসি। চলুন। 1 2 3 4 আসিফ ইজ নো মোর। আসিফের দুই গালে জুতো মারো তালে তালে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র একটা বছরের ব্যবধানে ডক্টর ইউনূস বাংলাদেশের সব থেকে জনপ্রিয় জননন্দিত একজন ব্যক্তি থেকে মুস্তাকের পর, খন্দকার মুস্তাকের পর বাংলার ইতিহাসে সব থেকে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, লেগুনার উপদেষ্টা, লেগুনার ড্রাইভার, একটা সময় সেই জঙ্গি অভ্যুত্থানের, যেটাকে গণঅভ্যুত্থান বলা হয়, যেটাকে বিপ্লব বলা হয়, সেই বিপ্লবের মহানায়ক ছিল। অথচ মাত্র 11 মাসের ব্যবধানে সেই মানুষগুলা তাদেরকে, তাদের নেতৃত্বে, তাদের পেছনে দাঁড়িয়ে সরকার পতনে সহায়তা করেছিল, সেই মানুষরাই আজকে স্লোগান দিচ্ছে 1 2 3 4 আসিফ ইজ নো মোর। 1 2 3 4 আসিফ মাহমুদের ওইটা মার। আসিফ মাহমুদের দুই গালে জুতো মারো তালে তালে। এবং সেই ছবি সামনে রেখে সেটাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে। জাতির জনককে অপমান করেছিল তোমরা, মনে আছে? তোমরা 32 নাম্বার ভেঙে ফেলেছো, তোমরা অনেক কিছু করেছো, যেটা আমরা চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কিছু বলি নাই। আজকে ভাগ্যের নির্মম পরিহাস, প্রকৃতি কি চমৎকার ভাবে তোমাদেরকে সেই প্রতিদান দিচ্ছে। প্রকৃতি কখনো ঋণী থাকতে পছন্দ করেন না, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। অনেক দর্শক আমার থেকে জানতে চেয়েছেন যে জুলাই সনদ আসলে হবে কিনা, কিংবা জুলাই সনদ পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট কোথায় গিয়ে দাঁড়াবে, কিংবা কি হবে, এই ধরনের একটা কথা আপনারা আমার থেকে জানতে চেয়েছেন। দেখেন, জুলাই সনদ হোক, ইনডেমনিটি দিক, যা মন চাই তাই করুক, এই সরকার যা করবে প্রত্যেকটা কাজ হবে অবৈধ, কারণ এদের সাংবিধানিক কোনো বৈধতা নাই, এদের আইনি কোনো ভিত্তি নাই। নাম্বার 1। নাম্বার 2, জুলাই সনদ করে কিংবা পুলিশ হত্যার ইনডেমনিটি দিয়ে তারা কি রক্ষা পাবে, এই প্রশ্নটা অনেকেই করেছেন। তাদের জন্য আমি বলতে চাই, ইনডেমনিটি বঙ্গবন্ধু হত্যার পর 75-এ জিয়াউর রহমান দিয়েছিল, এবং বঙ্গবন্ধু খুনিদের পুনর্বাসন করেছিল, বিভিন্ন রাষ্ট্রীয় দূতাবাসে তাদেরকে চাকরি দিয়েছিল, তাদেরকে জিয়াউর রহমানের স্ত্রী তাদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ দিয়েছিল সেই যুদ্ধ অপরাধী রাজাকারদেরকে, নিজামী মুজাহিদদেরকে। তারপরেও কিন্তু রক্ষা পায় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঠিকই বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল, এটার শেকড় একদম অনেক গভীরে পতিত, এটার শেকড় উপড়ে ফেলা কোনোভাবেই সম্ভব না। এটা বট গাছ, বট গাছকে কখনো হালকা ঝড়ে কিংবা হালকা ধাক্কায় উপড়ে ফেলা যায় না। আগামী 10 বছর কিংবা 15 বছর কিংবা 20 বছর পর যদি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার মস্তকে অধিষ্ঠিত হয়, এই জুলাই সনদ, ইনডেমনিটি, এটা সেটা, এখান থেকে এই তথাকথিত জঙ্গিরা, 24-এ রাজাকাররা রক্ষা পাবে, এটা চিন্তা করার কোনো অবকাশ নাই। রক্ষা পাবে না। এদের প্রত্যেকের বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় বিচার হবে এবং সর্বোচ্চ দণ্ড হবে এদেরকে, এবং পৃথিবীর মানুষ সহ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ চেয়ে দেখবে যে দেশদ্রোহিতার সাজা কতটা ভয়াবহ হতে পারে। অলরেডি এই জুলাই যোদ্ধারা নিজেদের আভ্যন্তরীণ কুণ্ডলের মাধ্যমে তাদের যে গোপন তথ্যগুলা, গোপন সত্যগুলা বের করে দিচ্ছে, এবং সেই জুলাই আগস্টের উত্থান বা জঙ্গি অভ্যুত্থান বা জঙ্গি হামলা যে মেটিকুলাসলি সাজানো ছিল, ডিজাইন করা ছিল সিআইএ মডেলে, আইএসআই মডেলে, এটা তারা প্রকাশ করে দিচ্ছে। সাংবাদিক জুলকার নাইন সাহেব প্রকাশ করতেছে, নাহিদ প্রকাশ করতেছে, আসিফ প্রকাশ করতেছে, এদিকে সাদিক কায়েম শিবিরের যে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে প্রকাশ করতেছে। এগুলো ধীরে ধীরে আরো সামনে আসবে। যখন আভ্যন্তরীণ কুণ্ডল আরো মাত্রা অতিরিক্ত আকার ধারণ করবে, তখন দেখবেন প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে একদম জলজন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে। এখন এই মুহূর্তে এই বাংলাদেশে প্রত্যেকটা পর্যায়ের মানুষ বুঝে গিয়েছে যে সেই জুলাইয়ের তথাকথিত বিপ্লব, এটা একটা জঙ্গি অভ্যুত্থান ছিল। এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে একটা রেডিকালিস্ট গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম পাড়া মহল্লার একদম পিচ্ছি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে বলা হবে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে। এই শাহবাগের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে একটা জিনিস আজকে দেখলাম,
বিশ্রী একটা অবস্থা, কে কাকে মারতেছে, পুলিশ আইসা পিটাইতেছে, এক এক শ্রেণীর জুলাই যুদ্ধ আরেক শ্রেণীর জুলাই যোদ্ধাকে পিটাচ্ছে, একজন বলতেছে তারা ভুয়া, অন্যজন বলতেছে এরা ভুয়া, আবার এক পুলিশ বলতেছে হিরোইন খোর। এগুলা কিন্তু একটা সাইন, এগুলা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই বিষয়গুলা একটা ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা দিয়ে যাচ্ছে। সেই বার্তাটা হলো এদের সময় ফুরিয়ে আসছে, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন ধীরে ধীরে তাদের উপর থেকে যে একটা শ্যাডো দিয়ে রাখার চেষ্টা করেছে কিংবা বাধ্য করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে, এবং যত দ্রুত সরে যাবে এদের উপর নির্যাতনের মাত্রা তত বাড়বে। সেনাবাহিনী আনঅফিসিয়ালি ঘোষণা দিয়েছে তারা আর এনসিপির পাশে থাকবে না, এই জন্য এনসিপি তাদের পদযাত্রা কর্মসূচি বাতিল করে দিয়েছে, করবে না, কারণ তারা জানে উইদাউট আর্মি তারা বাংলাদেশের যে প্রান্তে যাবে সেখানে গণধোলাই খাবে। এখন যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের ব্যাপার ছিল, সেটা হয়ে গেছে। জুলাই সনদ হোক, ইন্ডেমনিটি দিক, যা মন চায় তাই করুক, এগুলাতে আপাতত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষদের ফোকাস করার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে করজোরে আহ্বান জানাচ্ছি, আপনারা এই ধরনের বিষয়ে কোনো ফোকাস করেন না। আপনাদের ফোকাস হওয়া উচিত একটাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা, বাংলাদেশের জাতির পিতাকে তার পূর্ণ সম্মানে অধিষ্ঠিত করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, এবং বাংলাদেশ থেকে হায়ানা আলবদর আল শামস রাজাকার যুদ্ধাপরাধী পাকিস্তানের দূষর পশ্চিমা দালালদেরকে চিরতরে শেকড় সহ নির্মূল করা। 24 সালের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ কার্যত মাঠ ছাড়া। দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন, বাংলাদেশে কারাবন্দী আছেন অনেকে। দলটির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2 মাস আগে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। তারপর থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক। দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার। অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভিতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে। প্রায় বছরখানেক ধরে দলটির কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে আসেনি। প্রায় 1 বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের 6 জন শীর্ষ নেতার সঙ্গে 31 জুলাই প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন। ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়া হয়। দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতে থাকা দলের 6 শীর্ষ নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক, দলের প্রেসিডেন্ট সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম, 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন। শেখ হাসিনাই সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য। এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন। এর অর্থ হলো গত বছরের 5ই আগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির 6 নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে। সূত্রগুলো বলছে, সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিকভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে। সবশেষ 30 জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্ষমতায় বসার 1 বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে। সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। ভিন্নমত দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করা হয়। এক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা, গ্রেফতার, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। হিউম্যান রাইটস ওয়াচ দাবি করছে, 2024 সালের 6 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত 92,048টি মামলা করেছে পুলিশ, যার বেশিরভাগই হত্যার অভিযোগে। 1,170টি মামলায় প্রায় 400 জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সাথে বৈঠকে নেতারা জাতিসংঘের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারে নামার বিষয়টি তুলেছেন। তারা মনে করেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টুর্ক সেনাবাহিনীর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। বিশেষ করে গত মার্চ মাসে বিবিসির হার্ড টক অনুষ্ঠানে ভলকার টুর্ক নিজেই জানিয়েছিলেন, আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তি রক্ষা মিশনে আর থাকতে দেওয়া হবে না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি এই কথাগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন। জাতিসংঘের এমন ভূমিকার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরেরও প্রস্তাব করেন নেতারা। এর
এদিকে শেখ হাসিনার সাথে দলের শীর্ষ নেতাদের খবর চাওয়ার হওয়ার মধ্যেই বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরো একটি খবর গণমাধ্যমে উঠে আসে। খবরটি হলো রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। 31 জুলাই সেনা সদরের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তার উত্তর থেকে মূলত তথ্যটি বেরিয়ে আসে। সেনাবাহিনী 1 আগস্ট দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে ওই মেজরের রাজনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে 1 আগস্ট পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে ভাটারা থানায় পুলিশ 13 জুলাই এ নিয়ে মামলা দায়ের করেছে। দায়ের করা মামলায় বলা হয় গত 8 জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন 300 থেকে 400 জন। সেখানে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। দর্শক, 8 জুলাই ঘটনাটি ঘটলো। প্রথম আলোর খবরে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত 12 এবং 13 জুলাই যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিন শম্পাকে গ্রেপ্তার করা হয়। এরপর 13 জুলাই ভাটারা থানায় মামলা হয়েছে। প্রশ্ন হলো এর 18 দিন পর কেন মামলাটির কথা জনসম্মুখে আনা হলো, বিশেষ করে যেদিন শেখ হাসিনার সাথে প্রথমবারের মতো দলটির নেতাদের মুখোমুখি মিটিং হলো। আবার তার আগেই পুলিশের বিশেষ শাখা থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত 11 দিনের জন্য নাশকতামূলক কিছু হতে পারে এমন আশঙ্কা করে সতর্ক বার্তা দেওয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও আইজিপি এ ধরনের সতর্ক বার্তার কথা কিছু জানেন না বলে জানিয়েছিলেন। একই দিনে প্রেস সচিব আগামী 5-6 দিন গুরুত্বপূর্ণ বলে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন। গত 10-12 দিন ধরে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে ডক্টর ইউনূসকে আর খুঁজে পাওয়া যাবে না। ডক্টর ইউনূসের পায়ের তলার মাটি সরে গিয়েছে এবং ডক্টর ইউনূস সেফ এক্সিট নিতে যাচ্ছে। আজকে এই সকল বিষয় নিয়ে আমি আমার মতো করে বিশ্লেষণ করব। আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। এখন মেইন বিষয় হচ্ছে কেন সকলে এই সকল বিষয় বলছে। আদৌ কি এইরকম পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনূস সরকারের? আপনাদের কাছে যদি খালি চোখে দেখেন মনে হবে এই সরকার তো এখনো নর্মাল অবস্থায় আছে, ওই রকম প্রেশারও তো নেই। দেখে মনে হচ্ছে না ডক্টর ইউনূসকে আর খুঁজে পাওয়া যাবে না, সেফ এক্সিট নিবে ডক্টর ইউনূস, এমন মনে হচ্ছে। যারা বিশ্লেষণ করছে আর আমরা যারা বিশ্লেষণ করে বলছি তারা কি এটা কি ভুল বলছে নাকি গুজব ছড়াচ্ছে? আপনি এটা বোঝার জন্য 5 আগস্টের আগে শেখ হাসিনার পতন কিভাবে হয়েছে সেটাতে আপনারা যেতে হবে। শেখ হাসিনা পতনের একদিন আগেও মনে হয়নি শেখ হাসিনা আসলে ইন্ডিয়া চলে যেতে হবে, এভাবে করে পতন হবে। সকল কিছুই নর্মাল মনে হয়েছিল, মনে হয়নি যে শেখ হাসিনার আদৌ পতন হবে। এখনো কিন্তু ডক্টর ইউনূস সরকারের ভাবভঙ্গি দেখলে এবং ওনার প্রেস সচিবের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির এদের ভাবভঙ্গি কথাবার্তা দেখলে মনে হয় ডক্টর ইউনূস সরকারের পতন অসম্ভব। ডক্টর ইউনূস সরকার পতন হবে না, দেশ খুব নর্মালি চলছে, কোনো চাপ নেই। মানে এটা আইওয়াশ জনগণকে বোঝানো হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস এখন চতুর্মুখী চাপে আছে। প্রধান চাপ হচ্ছে ডক্টর ইউনূসকে একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে সকল দলের অংশগ্রহণে, যেটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না এই প্রশাসন দিয়ে। এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া ডক্টর ইউনূসকে ভালোভাবে চেপে ধরেছে, এমনভাবে চেপে ধরেছে এক্সপোর্ট ইম্পোর্ট হয়তো শেষ পর্যায়ে একেবারে বন্ধ করে দেওয়া হবে এবং কূটনীতিকভাবে অনেক প্রেসারে রেখেছে ডক্টর ইউনূসকে। এটা দ্বিতীয় ম্যাটার। তৃতীয় ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস চাচ্ছে আমেরিকাকে অনেক কিছু ছাড় দিয়ে অনেক চুক্তি করে আমেরিকা শেল্টারে কোনো রকমে সরকারটা টিকিয়ে রাখবে। কিন্তু আমেরিকা সম্পূর্ণরূপে কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করছে না। হয়তো স্বার্থের কারণে এখন একটু সমর্থন করলেও 50-50 পর্যায়ে আছে আমেরিকা। কারণ আমেরিকা সম্পূর্ণরূপে ইন্ডিয়ার সাথে পোল্টি খেতে পারবে না, বিট্রো খেতে পারবে না। তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার যে একটা পাওয়ার আছে আমেরিকার মোটামুটি এখনো, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে যদি ভারত চীন একত্রিত হয়ে যায়, একদম সম্পূর্ণভাবে বন্ধুর মতো হয়ে যায়। সে ব্যালেন্সটার কারণেও ডক্টর ইউনূসকে বিতর্কতভাবে কিছু সাপোর্ট দিল, ওপেনলি সম্পূর্ণ সাপোর্ট আমেরিকা দিচ্ছে না। এইদিকেও কিন্তু সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে না ডক্টর ইউনূস। আর চতুর্থ ব্যাপার হচ্ছে চীনের সাথে যেরকম সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল, এখন ডক্টর ইউনূস বুঝে গিয়েছে যে আমি আমেরিকার সাথে সম্পর্ক রেখে চীনের সাথে খুব ভালো সম্পর্ক করতে পারবো না, চীন সেটা মেনে নিবে না। এখন আর চীনের সাথে ওই রকম যে একটা ভালো রিলেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই, মোটামুটি একটা রিলেশন আছে। এখন তাহলে সম্পূর্ণরূপে ভালো রিলেশন কার সাথে আছে? সম্পূর্ণরূপে ব্রেকিং দিচ্ছে কে? ডক্টর ইউনূস সরকারকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এই একটা গোয়েন্দা সংস্থার সমর্থন একটা দেশের সমর্থনে কি ডক্টর ইউনূস টিকে থাকবে? অসম্ভব। এখন জনমত জরিপও দেখা যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণ ফুসে উঠেছে, খেপে উঠেছে। গতকালকে দেখতে পেয়েছেন জুলাই যোদ্ধারা জুলাই সনদের কারণে যখন রাস্তা অবরোধ করেছে, সাধারণ জনগণ কিভাবে অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করেছে। এটাও বলেছে জুলাই
তারা বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তারা বোঝাতে চেয়েছে আমরা প্রতিবাদ করলে আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আমাদের অসুস্থ রোগী হাসপাতালে মরে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না, বাসায় অসুস্থ রোগী পড়ে আছে আমি বাসায় যেতে পারছি না। কিসের জুলাই? জনগণও খেপে আছে, বিএনপি সামনে দিয়ে ভালো থাকলো, ভিতরে বিএনপিও খেপে আছে, আর আওয়ামী লীগ তো সুযোগের জন্যই বসে আছে কখন ছবলটা দিবে। তো চারদিক থেকে বৈশ্বিকভাবেও চাপে আছে, লোকালি ভাবে ডক্টর সরকার চাপে আছে, ডক্টর সাথে যে জনগণ থাকার কথা তারাও নেই। যে কোনো মুহূর্তে ডক্টর চেয়ার ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে। হয়তো আমি এখন কথা বলতেছি 1 ঘন্টা পরও হয়ে যেতে পারে। আর কেন হয়ে যেতে পারে তার আরেকটা মূল কারণ হচ্ছে ডক্টর সরকারের মধ্যে যে সকল উপদেষ্টারা আছে তারা সকলেই ডক্টর এজেন্সির লোক, ওই রকম দক্ষ লোক না। তো মন্ত্রী পরিষদ বলেন, উপদেষ্টা পরিষদও বলেন, ওই রকম এক্সপিরিয়েন্স ওয়ালা লোক না। আবার এইদিকে আসিফ মাহমুদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার অপকর্ম করার কারণে। এত পরিমাণ তার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তার বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কত ধরনের অভিযোগ তার বিরুদ্ধে জমা হয়েছে। শুধু ক্ষমতা থেকে যাওয়ার দেরি, আমার মনে হয় না সে জীবনে রাজনীতির কথা আর উচ্চারণ করবে। তার এইরকম ভয়াবহ পরিস্থিতি হবে তার ফ্যামিলি এবং তার, সে ব্যাপারে জনগণ খেপে উঠেছে। দ্বিতীয়ত মাহফুজ আলম যে উপদেষ্টা আছে ছাত্র, তার বিরুদ্ধে জনগণ খেপে উঠেছে। ওভারঅল বিষয় চিন্তা করে আমরা বিশ্লেষণ করে, যারা বিশ্লেষণ করি, অন্যান্য যারা বিশ্লেষক আছে ইউটিউবের মধ্যে করে, তারাও বিশ্লেষণ করে দেখেছে যে ডক্টর ইউনূসের যে কোনো মুহূর্তে ক্ষমতার পতন হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস হারিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস হয়তো পদত্যাগ করেছে, কেউ জানে না, বিদেশ চলে যেতে পারে। এই সকল পরিস্থিতি দেখে আর ডক্টর ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হওয়া সম্ভব না, কারণ এই প্রশাসন দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং ইনক্লুসিভ নির্বাচন হবে না। এই সকল বিষয় চিন্তা করে আমরা বলছি ডক্টর ইউনূসের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে, ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে ক্ষমতাচ্যুত হতে পারে। কিভাবে হবে, কি জন্য হবে, কেমনে হতে পারে, সেটা যখন হবে তখন সকল কিছুই জনগণের সম্মুখে চলে আসবে, তখন আর আমাদের বলা লাগবে না। কারণ আমরা একদম অথেন্টিক ভাবে একদম শিরোডি দিয়ে বলতে পারবো না কিভাবে হবে, কিন্তু এটা যে হবে এটা 100% আপনারা ধরে রাখেন। কারণ যে পরিমাণ 11 মাসে ডক্টর ইউনূসের শাসনামল আমরা দেখেছি, এতদিন পর্যন্ত ডক্টর ইউনূস স্টে আছে, সেটাই বড় বিষয়। স্টে থাকতেও না, কারণ বিএনপি বাধ্য হয়ে ডক্টর সরকারকে মেনে নিতে হচ্ছে, কারণ বিএনপির কাছে কোনো অপশন নেই। এখন ভাইল দিয়ে হলো, বিএনপি নমনীয় থেকে হলো, চাচ্ছে কোন রকম একটা নির্বাচন হোক, আমরা ক্ষমতায় চলে আসবো, তাই বিএনপি তাদের আসল রূপ দেখাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। দর্শক, আপনারা এক এক সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সেখান থেকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।